আচ্ছা, গতকালকে আমরা যতটুকু দেখেছিলাম এরপর থেকে আমি একটু শুরু করি। গতকালকে কিছু জিনিস বাকি ছিল। গতকালকে আমরা বল দেখছিলাম, তাই না? যে বল সম্পর্কে বা বলবিদ্যা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো শেষ যেটা দেখছিলাম সেটা ছিল যে আমরা জি এর যে ভ্যালুটা বলছিলাম, যে এই জি এর ভ্যালুটা কিসের সাথে রিলেশন? আর স্কোয়ার। মানে কালকে যারা ছিল না তাদের জন্য একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে ধরো এটা পৃথিবী, এটা মনে করো পৃথিবী, হ্যাঁ? এটা হলো পৃথিবীর সেন্টার। আর তুমি মনে করো যে এটার পৃষ্ঠে দাঁড়ায় আছো, ঠিক আছে? তুমি এখানে দাঁড়ায় আছো। তো বলছিলাম যে তোমার ভর মনে করো এম, ছোট হাতের এম, এটাও তোমার ভর। আর এই যে পৃথিবী, পৃথিবী যেহেতু বড় তোমার চেয়ে, তো এটার ভর আমরা ধরছিলাম ক্যাপিটাল এম। আর বলছিলাম যে এই যে তুমি, তুমি থেকে পৃথিবীর সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, হ্যাঁ, এখান থেকে পৃথিবীর সেন্টার, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তো আমাদের যে তোমার কি বলে এটা, মহাকাশ, মহাকর্ষের নিউটনের যে সূত্র আছে, যেটা হচ্ছে যে পৃথিবীর প্রতিটা বস্তু কণায় একটা একজন আরেকজনকে আকর্ষণ করে, হ্যাঁ, সবকিছুই আকর্ষণ করে। তো এই আকর্ষণ বলের মান, হ্যাঁ, যে যে বলে আকর্ষণ করে, মনে করো পৃথিবী, সে তোমাকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এটা হচ্ছে এই যে দুইটা বস্তু, এখানে দুইটা বস্তু কোনটা? একটা হচ্ছে তুমি, তুমি একটা বস্তু, আর একটা হচ্ছে পৃথিবী একটা বস্তু। এই দুইটা বস্তুর ভরের গুণফল। তাহলে ভর কি? এটার ভর এম, স্মল এম, আর পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এই দুইটার গুণফলের সমানুপাতিক। তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু এটার গুণফল, ঠিক আছে? এই দুইটার গুণফল। আরেকটা বলছে যে এই ফোর্স, এটা হচ্ছে এই বস্তু দ্বয়ের দূরত্বের ব্যস্তানুপাতিক। তার মানে এটা 1 বাই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, 1 বাই আর স্কোয়ার। আচ্ছা, এই সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক, এটাও গতকালকে একটা উদাহরণ দিচ্ছিলাম। কি উদাহরণ দিচ্ছিলাম বলতো? যে বিসিএস এ তোমার টিকার চান্স, এটা প্রপোর্শনাল টু হচ্ছে ওপেন বুক এক্সাম, তাই না? মানে তুমি যত ওপেন বুক এক্সাম দিবা, তোমার বিসিএস এর চান্স তত বেশি। যত ওপেন বুক এক্সাম কম দিবা, তোমার বিসিএস এর চান্স পাওয়া পসিবিলিটি তত কম। তার মানে এটা হলো সমানুপাতিক। আর ব্যস্ত অনুপাতিক কি জিনিস? ব্যস্ত অনুপাতিক হচ্ছে তোমার বিসিএস এর চান্স পাওয়ার, এটা ব্যস্ত অনুপাতিক হচ্ছে ফেসবুক ইউজ করার সাথে। ব্যস্ত অনুপাতিক মানে 1 বাই সামথিং। তার মানে তুমি যত বেশি ফেসবুক ইউজ করবা, তত তোমার বিসিএস এর চান্স পাওয়ার সম্ভাবনা কমবে। আর যত কম ইউজ করবা তত বাড়বে। এটা হচ্ছে ব্যস্ত অনুপাতিক। তার মানে দেখো, এই সমানুপাতিক মানে যদি ভর বাড়ে, এই ভরগুলো যদি বাড়ে, তাহলে তোমার আকর্ষণ বাড়বে। তার মানে বুঝতেই পারতেছো, তোমাদের মধ্যে যার যে সবচেয়ে বেশি মোটা, তার সাথে পৃথিবীর ভালোবাসা তত বেশি, হ্যাঁ? তো মানে এটা ওজন ভরের সাথে ডিপেন্ড করতেছে। আচ্ছা, আর আর হচ্ছে দূরত্ব। দূরত্ব যত বাড়বে, দূরত্ব যত বাড়বে এই আকর্ষণ বলের মান কমবে। আমরা জানি, তাই না? যে কি যেন একটা কথা আছে না, আউট অফ, ভুলে গেছি, কি যেন, আউট অফ মাইন্ড, কি যেন ভুলে গেছি, যাই হোক। আচ্ছা দেখো, তার মানে দেখো, এই যে এফ, এটা একটা হচ্ছে যে ভরের, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, হ্যাঁ, মানে যত দূরে যাবা তোমার আকর্ষণ বলের মান তত কমবে। তো এখানেও নিউটন তাই বলছে, হ্যাঁ, অনেকদিন আগে বলছে। ও এত সুন্দর করে গোছায় বলতে পারে নাই, সে এই পৃথিবী ভর এগুলা দিয়ে বলছে আর কি। তো এই যে এফ, তাহলে এটা হচ্ছে ভরের গুণফল আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এটাকে যদি আমি একসাথে লিখি, তাহলে কি হবে? এফ ইজ প্রপোর্শনাল টু, আমরা এইভাবে লিখতে পারি, তাই না? এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা একসাথে আমরা লিখে দিলাম। তো বলছিলাম এই যে এটা মাঝখানে, এটা হলো সমানুপাতিক চিহ্ন। তো সমানুপাতিক চিহ্নকে যদি আমরা উঠাই দিতে চাই, মানে এখানে আমরা সমানুপাতিকের পরিবর্তে বললাম যে আমরা ইকুয়াল ইউজ করব। তো বলছে যে আমারে উঠাই দিলেই ইকুয়াল ইউজ করা যাবে না, আমাকে যদি উঠাই দিয়ে ইকুয়াল ইউজ করতে চাও, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করতে হবে। এবং এই ধ্রুবকটা এক এক জায়গায় এক এক রকম। তো এই যে এইখানে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিতে চাই, তাহলে এখানে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করতে হবে, যেটা হচ্ছে জি। ধ্রুবক মানে যেটার মান কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে ধরো তোমার কাছে একটা 500 টাকার নোট আছে। And তুমি যদি এটা দোকানে গিয়ে বলো যে ভাই আমি এই 500 টাকার নোটটা বেচবো, আমার 600 টাকা দেন, তোমার দিবে? কি বলো? দিবে না। কারণ কি? এই 500 টাকার নোটের দাম 500 টাকাই। তুমি এটা যতই হাতে পায়ে ধরো আর যতই মার্কেটিং করো, হ্যাঁ, লাভ নাই।
হ্যাঁ, এটার দাম কেউ বেশি দিবে না, এটা 500 টাকা 500 টাকায় দিবে তোমাকে। তার মানে এই 500 টাকাটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেটার ভ্যালু চেঞ্জ হয় না, সেটাকে আমরা ধ্রুবক মানে কনস্ট্যান্ট বলি। যেটা ফিক্স, মনে করো 2, এই 2 মানে কি, এই 2 মানে 2। হ্যাঁ, 2 মানে 2। তো এটা একটা কনস্ট্যান্ট, বোঝা গেছে। আর আমি যদি লিখি মনে করো এক্স, এক্স এটা কত, কত বলো তো? এই এক্স এর ভ্যালু যে বলতে পারবা তার 1000 টাকা বিকাশ করে দিব। হ্যাঁ, এক্সাক্ট ভ্যালু যদি বলতে পারো যে এক্স ইকুয়াল টু এত, তাহলে 1000 টাকা বিকাশ পাবা, ট্রাই করো। হ্যাঁ, তার মানে দেখো এই এক্স এর ভ্যালু তুমি সারা জীবন চেষ্টা করলে হবে না, তুমি যদি 10 বলো আমি হয়তো অন্যটা বলবো। হ্যাঁ, এটা আমরা জানি না এই এক্স এর ভ্যালুটা আসলে কত। এটাকে আমরা বলি ভেরিয়েবল, যেটা চেঞ্জ হয়, এটাকে আমরা বলি ভেরিয়েবল। বোঝা গেছে। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা ফিক্স। তাহলে এই জায়গায় আমরা একটা ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট আনলাম, যেটা হচ্ছে জি, এটাকে আমরা বলি মহাকর্ষ ধ্রুবক। তো এটার একটা ভ্যালু আছে, এটা ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে কত ছিল, 6.673 ইন্টু 10⁻⁻11। ওকে, এটা হচ্ছে এই জি এর ভ্যালু। তাহলে এই জি আসলো এম এম আর স্কয়ার। এটা আমরা এই মহাকর্ষের যে সূত্রগুলা, সেই সূত্র থেকে এটা আমরা পেয়েছিলাম। আরেকটা আছে যেটা হতো ফোর্স ইকুয়াল টু এম জি। এটাও আমরা জানি যে ফোর্স ইকুয়াল টু এম এ, সেই এম এ থেকে এটা আসছে এম জি। তাহলে দেখো এখানেও এফ ইকুয়াল টু এম জি, আর এখানে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি না যে এম জি ইজ ইকাল টু জি এম এম আর স্কোয়ার, এটা লিখতে পারি না? এটা তো আমরা লিখতে পারি। তাহলে এই এম আর এই এম কাটাকাটি, বাকি থাকলো জি ইজ ইকাল টু জি এম আর স্কোয়ার। এখন দেখো এই যে জি, এটার একটা ফিক্স ভ্যালু আছে, এই যে আমরা এখানে লিখছি তাই না, এটার একটা ভ্যালু ফিক্স। তুমি চাইলেও এটার ভ্যালু চেঞ্জ করতে পারবা না। এম এর ভ্যালু পৃথিবীর ভর, এটা কি তুমি চেঞ্জ করতে পারবা না? ফিক্স। পৃথিবীর ভর, পৃথিবীর ভর কিন্তু ফিক্সড, মানে এটাও কনস্ট্যান্ট, মানে এটাও তুমি চেঞ্জ করতে পারবা না। আচ্ছা কেন, এখন মনে করো যে হঠাৎ করে মনে করো আজকে নতুন 10,000 মানুষ জন্মগ্রহণ করছে, তো এদের ওয়েট নতুন করে আসছে না পৃথিবীতে, ভর আসছে না, তাহলে তাহলে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এই ব্যাপারগুলো হচ্ছে এরকম, শোনো, মানে জন্মগ্রহণ করতেছে আবার কিছু মারা যাচ্ছে, এই ব্যাপারগুলো আসলে যখন অনেক বড় একটা সংখ্যা থাকে, ওখান থেকে ছোট কিছু গেলে এটা টের পাওয়া যায় না। মনে করো তোমার কাছে 1000 কোটি টাকা আছে, এখান থেকে তোমার 1 পয়সা হারাই গেল, তো এটারে কি তুমি ধরবা যে তোমার 1 পয়সা হারাই গেছে, তুমি কান্নাকাটি শুরু করলা? ব্যাপার কি এরকম? এরকম না। মানে অনেক বড় অ্যামাউন্টের মধ্যে তুমি কিছু কম বেশি হলে সেটা না আমরা পরিবর্তন ধরি না। তুমি এখন বাসা থেকে 1 গ্লাস পানি নিয়ে কক্সবাজার গেলা, গিয়ে সাগরে ঢেলে দিলা, বললা যে সাগরের পানি বাড়াই দিছি, এটা বললে তো হবে না। বা সাগর থেকে তুমি যদি 1 বালতি পানি উঠাই নিয়ে আসো আর বললা যে সাগরের পানি কমে গেছে, এটাও না। তার মানে যখন বড় অ্যামাউন্ট থাকে সেইখানে একটু কম বেশি হলে সেটাকে আমরা ধরি না। হ্যাঁ, তো যাই হোক, তো দেখো এখানে আমরা এই দুইটা কনস্ট্যান্ট আমরা পেয়ে গেলাম, যে জি একটা কনস্ট্যান্ট, এম একটা কনস্ট্যান্ট। তার মানে দেখো এই যে জি এর যে ভ্যালুটা, যেটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি জি, এটা শুধুমাত্র ডিপেন্ড করতেছে কিসের উপরে? এই আর স্কোয়ারের উপরে। এই জিনিসটাই আমরা এখানে দেখাইলাম যে জি ইজ প্রপোর্শনাল টু 1/r²। মানে কোনটার উপরে? এই যে রেডিয়াস, এই রেডিয়াসটার উপরে ডিপেন্ড করতেছে যে পৃথিবীর কেন্দ্র থেকে কোন পজিশনে আছে, সেই পজিশনে জি এর ভ্যালু হবে তার সাথে এই রেডিয়াসের সম্পর্ক, মানে দূরত্বের সম্পর্ক। এই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় জি এর ভ্যালু ডিফারেন্ট, তাই না? যে মেরু অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে সর্বোচ্চ তাই না 9.83217 এরকম, আবার বিষুব অঞ্চলে সবচেয়ে কম 9.78 সামথিং। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় কেন? কারণ বলছিলাম যে পৃথিবী আসলে গোল না, পৃথিবীটা একটু এরকম চেপটা, যাই হোক এত সুন্দর হয় নাই, চেপটা। তার মানে দেখো সেন্টার থেকে আর এর ভ্যালু কিন্তু সব জায়গায় সমান না। যেহেতু সমান না, এই কারণে বিভিন্ন জায়গায় জি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। আর এই সেন্টারে আর এর ভ্যালু কত? সেন্টারে আর এর ভ্যালু 0, এই জন্য সেন্টারে জি এর ভ্যালু 0।
এই জিনিসগুলা আমরা গতকালকে দেখেছিলাম। এখন এইটার সাথে আজকে একটা জিনিস আমরা দেখব। তাহলে এই যে জি এর যে ভ্যালুটা, এই যে জি এর যে ভ্যালু, এই ভ্যালুটা আমরা বের করি কিভাবে? বুঝলাম যে বাবা রেডিয়াসের সাথে সম্পর্ক আছে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। এখন কথা হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তো বুঝলাম, তাহলে 9.8 এটা বের হয়েছে কিভাবে? এটা তো একটা কোশ্চেন, তাই না? কি বলো, এটা একটা কোশ্চেন না? বলতে পারবা কেউ যে কিভাবে আসলে এই জি এর ভ্যালুটা বের করি আমরা? আচ্ছা দেখো, তো এই যে জি এর ভ্যালু, আচ্ছা এই জি এর ভ্যালুটার আগে আরেকটা জিনিস একটু বলে নিই। সেটা হচ্ছে যে যেহেতু এই আর এর সাথে রিলেশন নাই, এটা দিয়ে আমরা আরেকটা জিনিস প্রমাণ করতে পারি। আচ্ছা, একটা নির্দিষ্ট জায়গায় আর এর ভ্যালু যদি আমরা জানতে পারি, আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো কিভাবে বের করে, এটা আমরা এখন দেখবো। তার তার আগে আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে পরন্ত বস্তু সম্পর্কে আমরা আমাদের একটু জানা লাগবে। পরন্ত বস্তু মানে যেটা পড়ে যায়, তুমি মনে করো ছাদে থেকে লাফ দিলা, তাহলে তুমি একটা পরন্ত বস্তু, হ্যাঁ? তো একটা ওই যে গল্প ছিল যে এক লোক, তার অফিস হচ্ছে 100 তলার উপরে। তো সে বসে আছে, তো হঠাৎ করে এক লোক তারে ঢুকছে তার রুমে, ঢুকে বলতেছে যে আপনার বউ আর বাচ্চা দুইজনই মারা গেছে। তো সে চিন্তা করলো যে বউ বাচ্চা মারা গেছে, আমি আর বাচ্চা থেকে কি করবো, সে জানলা দিয়ে লাফ দিছে। তো সে যখন পড়তেছে, মানে নিচের দিকে যখন পড়তেছে, তখন 50 50 তলা পর্যন্ত যখন আসছে, তখন সে চিন্তা করছে কিরে আমার তো বাচ্চাই নাই। 50 তলা পর্যন্ত যখন আসছে, তখন সে, তার মনে পড়ছে যে আরে আমার তো বাচ্চাই নাই, বাচ্চা আমার মারা যাবে কেমনে। তো আরো যখন নিচে নামছে, তখন তার মনে পড়ছে আরে আমি তো বিয়েই করি নাই। হ্যাঁ। তো আন্দাজে অনেক সময় আমরা অনেক কিছু করে ফেলি, যে যে চিলে কান নিচে শুনে, আগে ল্যাপটপ দিও না। তো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে লাভ দিছে সে হচ্ছে পরন্ত বস্তু। তো পরন্ত বস্তুর যে ব্যাপারটা, সেটা হচ্ছে এক ব্যক্তি গ্যালিলিও, সে খুব বুদ্ধিমান। তবে সে দাবি করছে যে এই যে পরন্ত বস্তু, মনে করো যে পরন্ত বস্তু হালকা হোক আর ভারী হোক, সেটার সাথে নাকি সময়ের কোনো সম্পর্ক নাই। তুমি যদি ছাদে থেকে একটা লোহার বল বা একটা পালক, পাখির একটা পালক, পাখির পালক তো কত হালকা, বা তুলা এটা কত হালকা, এই দুইটা যদি একসাথে ফেলে দাও, তাহলে যেটা গ্যালিলিও যেটা বলছে যে এই পালক আর লোহার বল, এই দুইটা একই সাথে নিচে পড়বে। তো বাস্তবিক এই কথা চিন্তা করলে পাগল পাগল মনে হয়, তাই না? যে একটা পাখির পালক এটা কত হালকা, এটা ছাড়লে আস্তে আস্তে হেলে দুলে আরাম আরাম করে নিচে পড়বে। আর লোহার বল এটা ছেড়ে দিলে দ্রুপ করে নিচে পড়ে যাবে, তাই না? ব্যাপার তো তাই। তো এটা আমরা কমন সেন্সে আমাদের যেটা মনে হয়, কিন্তু গ্যালিলিও বলছে যে না, বলছে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে তুমি যদি উপর থেকে মনে করো যে এটা একটা বিল্ডিং, মনে করো এটা একটা হাই রাইজ বিল্ডিং, এখান থেকে যদি তুমি লাফ দাও, মনে করো তুমি লাফ দিলা, আর সাথে মনে করো যে একটা হালকা একটা পাখির পালক, হ্যাঁ, একটা এটা এটা ফালাই দিলা, ঠিক আছে? তো দেখা যাবে তোমরা একই সময়ে এই নিচে পড়ছো। গ্যালিলিও সাহেবের দাবি ছিল এইটা। তো এটাকে আমরা পরন্ত বস্তুর সূত্র বলি। তো এইখানে একটা কথা আছে যে আসলে তাহলে বাস্তবিক তুমি লাভ দিতে যাও না। তো বাস্তবিক আসলে কেন আহ এটা হয় না? কারণ সূত্রের মধ্যে একটা কথা আছে যে বিনা বাধায়, বাধা থাকা যাবে না। তার মানে এখানে কিন্তু বাধা আছে, কি আছে? বাতাস আছে, তাই না? এখানে বাতাস আছে, গ্র্যাভিটি আছে। যে কারণে তুমি আসলে যদি গ্র্যাভিটি না থাকতো বা বাতাস না থাকতো, তখন তুমি লাফ দিলে এটা তুমি আর এই পাখা সেম টাইমেই তুমি নিচে পড়তা। এখন এই যে একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম, যে জি এর সাথে, দেখো এই জি এর সাথে সম্পর্ক হলো আর এর, এখানে কি এম এর কোনো সম্পর্ক আছে? মানে তোমার যে ভর ছিল, এটার যে ভর এম, তোমার যে ভর এম, এই এম এর সাথে কোনো সম্পর্ক আছে এই জি এর? সম্পর্ক নাই। এখন তুমি লাফ দিলে নিচে পড়ো কেন, উপরে যাও না কেন, নিচের দিকে কেন আসো? কারণ পৃথিবী তোমার আকর্ষণ করে। কোন বলে আকর্ষণ করে? এই জি বলে তোমার আকর্ষণ করে পৃথিবী। হ্যাঁ, পৃথিবী আর তোমার মধ্যে যে ভালোবাসা, সেটাকে আমরা কি বলি?
অভিকর্ষ বলি। এই অভিকর্ষ জি, সে তোমার এই জি বলে আকর্ষণ করে নিজের নিজের দিকে, এই কারণে তুমি ছাদের দিকে লাফ দিলে পৃথিবীর দিকে আসো, আকাশের দিকে উড়ে যাও না। তো এই যে জি, এটার সাথে কি এই তোমার ওজনের কোনো সম্পর্ক আছে, এম এর কোনো সম্পর্ক আছে? কি বলো? জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? তোমার সাথে কিন্তু পৃথিবীর এই যে যে আকর্ষণ, সেই আকর্ষণের সাথে কিন্তু তোমার ভরের কোনো সম্পর্ক নাই, বা এই যে পালক তার ভর কত এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। যেহেতু ভরের সাথে সম্পর্ক নাই, তাহলে তোমার ভর 100 কেজি হোক, 200 কেজি হোক, আর 10 গ্রাম হোক, সেইটার সাথে তো এই পৃথিবীর যে আকর্ষণ সেটার কোনো সম্পর্ক নাই। সো এই জন্য গ্যালিলিও যেটা বলছে যে ওই বার যেটাই হোক, হ্যাঁ, তুমি 10 কেজি হও, 5 কেজি হও, আর 100 কেজি হোক, তোমার নামতে সমান সময়ই লাগবে। কারণ তোমার সাথে পৃথিবীর আকর্ষণের সাথে সম্পর্ক হচ্ছে আর এর সাথে, নট এম এর সাথে। এম এর সাথে কোনো সম্পর্ক নাই, ভরের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য ভর যতটুকুই হোক, লাভ দিলে একই সময় লাগবে। বোঝা গেছে জিনিসটা? তো বলছে আর কি, অনেক কিছু বলে দিছে। এটার কিন্তু তোমরা যদি ইউটিউবে সার্চ করো, এটার একটা টেস্ট আছে যে একটা তোমার পরিপূর্ণ ভ্যাকুয়াম, মানে একদম এখানে এয়ার টাইট ভ্যাকুয়াম এখান থেকে সরাই নিয়েছে, এরপরে এখানে একটা পালক আর একটা লোহার বল ফেলছে একই সময়ে যে পড়ছে, এটার একটা এক্সপেরিমেন্ট তোমরা যদি ইউটিউবে সার্চ করো দেখতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে আমরা গ্যালিলিও সূত্রটা বুঝলাম। এই ধরনের আরো অনেক কিছু ওরা বলছে যে, যেমন এই যে বললাম যে জি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করবো। তো জি এর ভ্যালু বের করার জন্য আমরা যে জিনিসটা ইউজ করি সেটাকে আমরা বলি সরল দোলক। হ্যাঁ, তোমরা দেখবা এরকম, মনে করো যে আমি যদি একটা সরল দোলক ড্র করি, মনে করো যে এখানে একটা হুক আছে, এখানে একটা হুক আছে, হুক থেকে তুমি একটা এরকম রশি ঝুলাই দিলা, এই রশির মাথায় তুমি একটা বল ঝুলাই দিলা, বল, ঠিক আছে? আর এটা মনে করো যে স্ট্যান্ড। ওকে, এটা মনে করো যে স্ট্যান্ড। এটাকে আমরা বলি সরল দোলক। হ্যাঁ, মানে পেন্ডুলাম জাতীয় জিনিস আর কি, পেন্ডুলাম। তো এই সরল দোলকের ডেফিনেশনটা একটু উল্টাপাল্টা। ডেফিনেশন কি, পুরা ডেফিনেশন মানে পুরা ডেফিনেশন আমাদের দরকার নাই। মানে সরল দোলকের ডেফিনেশন যেটা বলছে যে তুমি যদি কোনো এই যে হুক থেকে একটা ভারী, এই যে নিচের যে বলটা বলছে এটা ভারী হইতে হবে, বলছে ভারী আয়তনহীন, ভারী আয়তনহীন এবং ওজনহীন। তো বলছে ভারী, আবার বলছে ওজনহীন, এটা আসলে কি জিনিস? বলছে এটা ভারী হইতে হবে, এই যে নিচের বলটা, এটা ভারী না হলে তো ঝুলে থাকবে না, তাই না? এটা তো আমরা বুঝতে পারতেছি। তো বলছে এটা ভারী হইতে হবে, আবার ওজনহীন হইতে হবে। তো ভারী আবার ওজনহীন কিভাবে হয়? তার মানে ভারী আর ওজনহীন একসাথে হয় না, তাই না? তার মানে এটা আসলে বাস্তবে নাই, কল্পনায় আছে। মানে যে সরল দোলকের কথা বলছে সেইটা আসলে কল্পনা, এটা বাস্তবে নাই। আচ্ছা, এবং বলছে যে সুতা দিয়ে তুমি ঝুলাই দিবা, এটা অপ্রসারণশীল হতে হবে। অপ্রসারণশীল মানে এটা এই যে ঝুলাই দিলে লম্বা টম্বা হইতে পারবে না, অপ্রসারণশীল হতে হবে। তো এই ধরনের একটা জিনিসকে বলছে সরল দোলক, কিন্তু আসলে বাস্তবে তো ভারী আর ওজনহীন আমাদের পক্ষে পাওয়া পসিবল না। এই জন্য আমরা বাস্তবে যেটা বানাই সেটা যে সরল দোলকের কথা বলা হয়েছে সেই সরল দোলক না, আমরা এক্সপেরিমেন্ট করার জন্য আমরা সরল দোলক নেই, যেটা এই যে নিচে একটা ভারী একটা বল ঝুলাই দিই, এটাকে আমরা বলি বব। এটার নাম হচ্ছে বব, এই বলটার নাম হচ্ছে বব। আচ্ছা, এখন মনে করো এই যে এখান থেকে যে আমরা ঝুলাই দিলাম, এই যে যে সুতা দিয়ে ঝুলাই দিছি, এটার লেন্থ মনে করো এল, আর এই ববের সেন্টার পর্যন্ত যে রেডিয়াস, এই রেডিয়াসটা মনে করো আর। একটা হচ্ছে এই সুতার দৈর্ঘ্য, এটা হচ্ছে এল, আর এই ববের রেডিয়াসটা হচ্ছে আর। তাহলে এই টোটালটাকে আমরা কি বলতে পারি, এখান থেকে এই যে হুক থেকে নিয়ে একদম ববের সেন্টার পর্যন্ত এই লেনটাকে আমরা বলি কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য এল, ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করি, তাহলে ক্যাপিটাল এল ইকুয়াল টু কি হবে, এল প্লাস আর। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি মনে করো এই ববটাকে তুমি ধরে এদিকে নিয়ে আসলা, হ্যাঁ, এদিকে নিয়ে এসে এই পজিশনে নিয়ে আসলা, এই পজিশন, তাহলে এখান থেকে এখানে আসলো। এখানে এখানে এসে যদি তুমি ছেড়ে দাও তাহলে কি হবে বলো তো? এটা এসে এসে দেখা যাবে যে হয়তো এই পর্যন্ত আসছে, তাই না? মনে করো যে এখান থেকে এই পর্যন্ত আসছে।
এখান থেকে এই পর্যন্ত আসছে, আবার এখান থেকে ব্যাক করবে, এরকম কিছু করার পরে সে থেমে যাবে, তাই না? তো এই যে এখান থেকে তুমি মনে করো ছেড়ে দিলা, এই পজিশন থেকে ছেড়ে দিলা, কারণ সে এইখানে আসলো, একবার এখানে আসলো, এই পর্যন্ত আসছে, এসে আবার সে এদিকে ব্যাক করছে, এইখানে আসছে মনে করো আবার, তাহলে একবার সে গেল, একবার সে আসলো। তো এখান থেকে এই যে গেল, গিয়ে আবার আসলো, এই যে এতটুকু যে সময়, এইখান থেকে গেল, গিয়ে আবার ফিরে আসলো, এই যে সময়টা লাগলো, সেটাকে আমরা বলি দোলন কাল। এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। আর এই যে এখান থেকে গিয়ে আবার এই জায়গাতে ফিরে আসা, এটাকে আমরা বলি একটা পূর্ণ দোলন। কি বলি? পূর্ণ দোলন, মানে গিয়ে আবার সে নিজের জায়গায় ব্যাক করছে, এইটুক জায়গাকে আমরা বলি পূর্ণ দোলন। আর একটা পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে সেটাকে আমরা বলি দোলন কাল। দোলন কাল টি। এখন এই সরল দোলক সম্পর্কে কিছু মানে সূত্র আছে। একটা সূত্র বলছে যে কৌণিক বিস্তার অল্প হলে, কৌণিক বিস্তার কি জিনিস? এই যে এইটারে আমরা বলি কৌণিক বিস্তার, মানে তুমি এই সরল দোলকের যে ববটা, এটা যে অবস্থায় থাকে স্থির অবস্থায়, এখান থেকে ধরে তুমি যতটুকু আনলা, তো এটা এখানে যতটুকু কোণ ক্রিয়েট করলো, এটাকে আমরা বলি কৌণিক বিস্তার। বলছে এটা যদি অল্প হয়, ছোট হয়, খুব বেশি বড় না, যদি ছোট হয়, এটা ছোট বলতে কত? এটা লেস দেন 4 ডিগ্রি। ঠিক আছে, 4 ডিগ্রি চাইতে ছোট হইতে হবে, লেস দেন 4 ডিগ্রি। তো এটা যদি 4 ডিগ্রি চাইতে ছোট হয়, তাহলে যেটা হবে বলছে যে প্রতিটা দোলনের জন্য দোলন কাল সেম থাকবে। তার মানে এখানে তুমি ছেড়ে দিলা, এখানে আসলো, আইসা আবার এখানে ব্যাক করতো, মনে করো 1 সেকেন্ড সময় লাগছে, পরেরটাও এখানে গিয়া আবার এখানে আসতে 1 সেকেন্ডই সময় লাগবে। এখন এই প্রত্যেকটা যদি সমান সময় লাগে, তাহলে তুমি বলো যে এটা কি কখনো থামবে? হ্যাঁ, কি বলো, এটা কি থামার কথা? যদি প্রত্যেকটাই সমান সময় লাগে, তাহলে এটা কি থামার কথা ছিল নাকি চলার কথা সব সময়? সব সময় চলার কথা, যেহেতু প্রতিটা বলছে সমান সময় লাগবে, প্রতিটা দোলনের জন্য সমান সময় লাগবে। কিন্তু আসলে এটা তুমি যদি এখানে এনে ছেড়ে দাও, দেখবা কিছুক্ষণ পর থেমে গেছে। তো এটার কারণ কি? কারণ ওই যে বলছিলাম যে সরল দোলকের কথা বলছে, ওটা আসলে বাস্তবে নাই, ওটা কল্পনায় আছে। তোমার একটু কল্পনা করে নিতে হবে, কল্পনায় যদি তুমি দাও তাহলে দেখবা যে এটা আর থামতেছে না, হ্যাঁ, এটা চলতেছে। কিন্তু বাস্তবে তো আসলে পসিবল না। এবং বাস্তবে এইখানে যখন এটা চলবে, তখন এখানে যে বাতাস আছে, এই বাতাসের সাথে এই ববের একটা ঘর্ষণ বা বাতাস তাকে একটা বাধা দিবে, যে বাধার কারণেও এটা থেমে যায়। তো এটা একটা ফর্মুলা। আর একটা সূত্র যেটা বলছে যে দোলন কাল, এই যে টি, এই টিটা ইজ প্রপোর্শনাল টু √L। মানে এই যে কার্যকরী যে দৈর্ঘ্য, বলছে যে দোলন কাল এটা কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তার মানে এই যে দোলন কাল এটা কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আরেকটা বলছে যে দোলন কাল এটা এই যে অভিকর্ষ যে ত্বরণ আছে, এই ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে ত্বরণের সূত্র। কি বলছে? একটা বলছে যে দোলন কাল এটা হচ্ছে লেন্থের বর্গমূলের সমানুপাতিক কার্যকারী দৈর্ঘ্য। আর একটা বলছে দোলন কাল এটা অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে এই দুইটারে যদি আমি একসাথে লিখি, তাহলে কি হবে বলতো? কি লেখা যায়? এটা লেখা যায় কিনা? লেখা যায়? এটা লেখা যায়, তাই না? যে দুইটারে আমি একসাথে লিখলাম, তাহলে এখন এইখান থেকে আমি সমানুপাতিক চিহ্নটা না লিখলে তো হবে না। আচ্ছা দেখো, টি এটা যদি আমি সমানুপাতিককে যদি আমি ইকুয়াল দেই, তাহলে কি করতে হবে এখন? একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, তাই না? একটা কনস্ট্যান্ট আনতে হবে। তো এই জায়গায় কনস্ট্যান্ট হচ্ছে 2 পাই। এই জায়গায় কনস্ট্যান্ট হলো 2 পাই। তাহলে 2 পাই আমরা লিখলাম, L/G লিখলাম। আচ্ছা, এখন এটা আমি যদি স্কোয়ার করে দিই, না এইখানে জি না, জি এক এক জায়গায় এক এক কনস্ট্যান্ট আনতে হয়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন। যেমন F=F=M A, এখানে কি আনছিলাম? এখানে ইকুয়াল দিয়ে একটা কে আনছিলাম, ভেরি গুড। এখানে একটা প্রপোর্শন আনছিলাম কে। তো এক এক জায়গায় কনস্ট্যান্ট এক একটা, তো এই জায়গায় কনস্ট্যান্ট হচ্ছে 2 পাই।
এখন যদি আমি এটা স্কোয়ার করি, টি স্কোয়ার স্কোয়ার করলে কি হবে, এটা 4 পাই স্কোয়ার, আর এই রুট ওভারটা স্কোয়ারের সাথে কাটাকাটি হবে, তাই না? তাহলে এল বাই জি থাকলো। তো এখান থেকে জি ইজ ইকাল টু আমি কি লিখতে পারি, 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, এটা লিখতে পারি না, জি ইজ ইকাল টু। তাহলে দেখো আমি এখানে জি ইকাল টু 4 পাই এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, এটা আমি পেলাম। তো এই যে দেখো এই ফর্মুলার মধ্যে এলটা তো আমরা জানি, এল কি, এল হচ্ছে যে এল প্লাস আর, এই যে যে আচ্ছা কখন কে কখন জি হবে বলতেছি, দেখো তো এই যে দেখো এই এলটা কি, এই যে আমাদের সুতার দৈর্ঘ্য আর হচ্ছে ববের রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে এটা তো আমরা জানি, তুমি একটা সরল দোলক ঝুলাই দিলা, তো এটা লেন্থ তুমি বের করতে পারবা না, স্কেল দিয়ে মেপে বের করে ফেলতে পারবা। তো এটা আমরা জানি, এল এর ভ্যালু আমরা জানি, আর টিও তো আমরা বের করতে পারবো, তাই না? তুমি একটা একটা এখানে এটা এখানে টেনে এনে ছেড়ে দিলা, তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে কতটুকু সময় লাগে এটাও আমরা বের করতে পারি। তো তুমি যদি এই ফর্মুলাতে এল আর টি এর ভ্যালু বের বসাও, আর 4 পাই এর ভ্যালু তো আমরা জানি, তাহলে এইখান থেকে তুমি আসলে এই যে অভিকর্ষ যে ত্বরণ, এই জি এর ভ্যালুটা বের করতে পারবা। তো এই সরল দোলক দিয়ে আমরা অভিকর্ষ ত্বরণের মান বের করি। আচ্ছা কখন জি হবে কখন কে হবে, আচ্ছা দেখো এটা হচ্ছে ফর্মুলার উপরে ডিপেন্ড করে যে এটা কিসের ফর্মুলা। যেমন এফ ইজ ইকাল টু এম এ, এটা আমরা ফোর্সের ভ্যালু, তাই না, ফোর্স বা বলের ভ্যালু। এই জায়গাতে একটা কনস্ট্যান্ট আনা হয়েছে কে। তো এইটা বিভিন্ন ফর্মুলায় বিভিন্ন, যখন মহাকর্ষের ফর্মুলা আমরা ব্যবহার করতেছি তখন মহাকর্ষীয় ধ্রুবক আনতেছি জি। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমার কনস্ট্যান্ট আনতে হয়। এত ডিটেলস আমাদের দরকার নাই যে কোন কোন জায়গায় কোন কনস্ট্যান্ট আনতে হবে, সব মুখস্থ করতে হবে, ব্যাপারটা এটা এরকম না। আমাদের যেসব ফর্মুলা আসবে ওই ফর্মুলাতে কোনটা লাগে সেটা আমরা দেখবো। ওকে, আচ্ছা এখানে আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে আচ্ছা দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে লিফট, হ্যাঁ লিফটের ওজনহীনতার একটা ব্যাপার বলে কথা আছে, যে লিফটে মাঝে মাঝে আমাদের ওজনহীন মনে হয়। এই ঘটনা কেন ঘটে? আচ্ছা মনে করো এটা লিফট, ঠিক আছে, এই লিফটের মধ্যে তুমি দাঁড়ায় আছো, এখন তুমি লিফটের গায়ে যে ওজন দিতেছো এই ওজনটা কি হবে বলো তো, তোমার ওয়েট ডব্লিউ। এটা কি করতেছো, এই লিফটের গায়ে তুমি চাপাই দিচ্ছ না, এই ডব্লিউ ইকুয়াল টু কি, এম জি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, তাই না? আচ্ছা ঠিক আছে সাইফুল, তুমি রেকর্ড দেখে নিও, হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা তো দেখো এই যে ওয়েট ওয়েট ইকুয়াল টু এম জি, তার মানে কি তুমি আসলে এই লিফটের গায়ে এম জি ওয়েটটা চাপাই দিচ্ছ। এখন তোমারে ধরে রাখার জন্য এই লিফট তোমারে কি দিবে বলো তো, একটা রিয়াকশন দিবে। এটা যদি অ্যাকশন হয়, এমজি যদি অ্যাকশন হয়, তাহলে লিফট তোমারে সেম অ্যামাউন্টের একটা রিয়াকশন দিবে, সে এমজি বলে তোমারে ধরে রাখবে, তাই তো ব্যাপারটা? বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে দেখো তুমি লিফটের গায়ে যে ওজনটা দিচ্ছ তোমাকে ধরে রাখার জন্য তার সেম ফোর্সটা দেওয়া লাগবে। এটা তুমি এরকম চিন্তা করতে পারো, মনে করো তোমার মাথায় আমি একটা 5 কেজি ওজনের একটা বস্তা দিয়ে দিলাম, তো এই 5 কেজি ওজনটা তো নিচের দিকে কাজ করতেছে, তাই না, 5 কেজিটা। আর এটাকে যদি তুমি ধরে রাখতে চাও তাহলে তোমার কি করতে হবে, তোমার উপরের দিকে 5 কেজি পরিমাণ ফোর্স দিতে হবে যদি তুমি এটা জায়গা মতো ধরে রাখতে চাও, এই জিনিসটাই। আচ্ছা তার মানে দেখো লিফটের গায়ে তুমি এমজি পরিমাণ প্রেসার দিচ্ছ, ওজন দিচ্ছ, যে কারণে লিফটও তোমাকে এমজি পরিমাণ উপরের দিকে ফোর্স দিয়ে ধরে রাখছে। আচ্ছা এখন লিফট যখন উপরে ওঠে তখন কি ঘটনা ঘটে, লিফট মনে করো যে এ ত্বরণে উপরের দিকে উঠতেছে, সে এ ত্বরণে উপরে উঠতেছে। তার মানে দেখো এখানে আগে থেকে একটা ত্বরণ ছিল, কোনটা ছিল, এই যে জি, এটা তো একটা ত্বরণ তাই না, জি এটা অভিকর্ষ ত্বরণ, তো এটা ছিল আগে থেকে। এখন তুমি যদি এ ত্বরণে উপরের দিকে উঠো, তুমি মনে করো এখানে আসছো, তো এ ত্বরণে যদি উপরের দিকে ওঠে তাহলে কি হবে, আরো এই এম এ এতটুকু ত্বরণ যোগ হবে, তাই না, উপরের দিকে যেহেতু ওঠে, তার মানে এই ত্বরণটা আরো যোগ হচ্ছে। তো এখানে যদি তুমি এমটা কমন নাও তাহলে থাকে জি প্লাস এ। তার মানে এর একটা ভ্যালু আছে, তো আগে তোমার ওজন যতটুকু ছিল এটা তো তোমার আগের ওজন, সাথে কি হচ্ছে এই এ ত্বরণের কারণে তোমার ওজন আর একটু বেড়ে গেল,
তো এই জন্য লিফট যখন উপরের দিকে ওঠে তখন মনে হয় যে আমাদের ওজন বেড়ে গেছে, আর লিফট যখন নিচের দিকে নামে তখন কি ঘটনা ঘটে? মনে করো লিফট নিচের দিকে নামতেছে, নামতেছে এ ত্বরণে নিচের দিকে নামতেছে। তো উঠাটারে যেহেতু ওঠাটা হলো পজিটিভ, তাহলে নামাটা কি হবে? যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, তো নামাটা আমাদের ধরতে হবে নেগেটিভ বা মন্দন, যেটা নিচের দিকে নামতেছে নেগেটিভ। তাহলে দেখো তুমি এখানে ছিলা, তোমার আগে ছিল mg, এখন নিচের দিকে যেহেতু নামতেছে তার মানে ma মাইনাস করতে হবে। তো এখানে যদি m কমন নাও তাহলে কি g মাইনাস a, তাহলে g এর ভ্যালু আগে যদি 9.81 হয় আর a এর ভ্যালু সাপোজ মনে করো 2, তাহলে হয়ে গেল 7.81। তাহলে তোমার ওজন কি আগের সমান থাকবে না কম মনে হবে? কম মনে হবে, অবভিয়াসলি দেখাই যাচ্ছে তাই না যে ভ্যালুটা কমে যাচ্ছে, তার মানে তোমার ওজনটা কম মনে হবে। ইভেন যদি এই যে এর ভ্যালু, এই এর ভ্যালু যদি 9.81 হয় তাহলে কি হবে? 9.81 মানে জি এর সমান হয়, তাহলে হবে mg মাইনাস mg ইকুয়াল টু হোয়াট? ইকুয়াল টু 0। তার মানে যখন জি এর বেগে যদি কোনো লিফট নিচের দিকে নামে, জি এর ত্বরণে যদি নিচের দিকে নামে, তখন তোমার কাছে মনে হবে তোমার কোনো ওজন নাই। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, আবার বলতেছে। আচ্ছা, তাহলে দেখো যেটা বলতেছিলাম যে লিফট, যেটা লিফটের মধ্যে তুমি আসো, তুমি লিফটের মধ্যে আসো, তোমার লিফটের মধ্যে আসো, তাহলে তোমার ওয়েট যেটা, এটা আমরা জানি যে mg, এম মানে তো তোমার ভর, এটা তো আমরা বুঝতেই পারতেছি। আর জিটা কি? জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, ত্বরণ জিনিসটা সম্পর্কে কি সবার ধারণা ক্লিয়ার আছে, নাকি এটা আমি একটু ব্যাখ্যা করে নিব? আচ্ছা, তাহলে আগে ত্বরণটা কি এটা একটু বলে নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা একটু বলে নিই। আচ্ছা দেখো, তিনটা জিনিস, একটা হচ্ছে সরণ, একটা হচ্ছে বেগ, আর একটা হচ্ছে ত্বরণ। এই তিনটা জিনিস আমাদের এই ফিজিক্সের যে পার্টটা, এইখানে সব জায়গায় লাগে, তাই না? হ্যাঁ, বেগের পরিবর্তন। আচ্ছা, এখন মনে করো এইখানে তুমি মনে করো এখানে আসো, হ্যাঁ, তুমি এখান থেকে যাত্রা দৌড় শুরু করলা, দৌড় শুরু করে তুমি এইখানে এসে মানে এখানে আসলা। মনে করো যে তুমি উম কতটুকু ধরো, সাপোজ 120 মিটার তুমি দৌড় দিচ্ছ, এখান থেকে এই পর্যন্ত গেছো। এটা যাওয়ার জন্য তোমার আহ কয় সেকেন্ড সময় লাগছে? ধরো 10 সেকেন্ড সময় লাগছে, কথার কথা। হ্যাঁ, তার মানে এখান থেকে তুমি দৌড় শুরু করছো, এই পজিশনে আসছো 10 সেকেন্ডে, কত? 120 মিটার। আচ্ছা দেখো, তাহলে তুমি এই যে এইখান থেকে এই পর্যন্ত যে আসলা, কতটুকু পর্যন্ত তুমি সরে গেছো? 120 মিটার, তাই না? এখান থেকে তুমি এই পর্যন্ত আসছো, 120 মিটার তোমার জায়গা পরিবর্তন হয়েছে। তো যতটুকু তোমার জায়গা পরিবর্তন বা স্থান পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে সরণ। তাহলে সরণ কি হবে? 120 মিটার, এটা হচ্ছে সরণ। তুমি যতটুকু স্থান পরিবর্তন করছো এটাকে আমরা সরণ বলি। সরে গেছো কতটুকু, এটা হচ্ছে সরণ। আচ্ছা, এখন এই সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এস বা এল বা ডি, এগুলো দিয়ে আমরা প্রকাশ করি সরণকে। আচ্ছা, এখন আসলে বেগ, বেগকে আমরা প্রকাশ করি ভি দিয়ে। বেগ কি জিনিস? বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। আচ্ছা, এটারও যদি আমি একদম খাঁটি বাংলা ভাষায় লিখি ঐকিক নিয়মে, যে 10 সেকেন্ডে পরিবর্তন হয়েছে তোমার জায়গা কত? 120 মিটার। তাহলে 1 সেকেন্ডে পরিবর্তন হয়েছে কত? 120/10। 120 কি মিটার, আর 10 কি সেকেন্ড, নাকি? এই দুটার ভাগ করলে কি পাই আমরা? 12। তাহলে 12 মিটার আর সেকেন্ডে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? ইনভার্স দিয়ে লিখতে পারি। ইনভার্স মানে 1 বাই ওইটা। তাহলে এই যে 12 মিটার/সেকেন্ড পাইলাম, এটা কি মানে? তোমার এইখান থেকে এই পর্যন্ত যাইতে তুমি প্রতি সেকেন্ডে 12 মিটার রাস্তা অতিক্রম করছো, যদি 10 সেকেন্ডে তুমি 120 মিটার যাইতে চাও। বোঝা গেছে? এটার আমরা বলি বেগ। একক সময়ে সরণের পরিবর্তন, বা তুমি তোমার সরণের পরিবর্তনের হার। হার বলতে আমরা বুঝাই টাইম দিয়ে ভাগ করতে হবে। হার, এই হার মানে গলার হার না, হার মানে হচ্ছে যে কোনো জিনিসকে তুমি টাইম দিয়ে ভাগ করবা, তাইলে তুমি হার পাবা। পরিবর্তনের হার মানে সরণের পরিবর্তনের হার। তার মানে সরণ হয়েছে তোমার এখান থেকে এই পর্যন্ত আসছো, এটা যাওয়ার জন্য প্রত্যেক সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো, এইটার আমরা বলি বেগ।
প্রতি সেকেন্ডে তুমি 12 মিটার দূরত্ব অতিক্রম করছো, এটার আমরা বলি বেগ। আমরা বলি না গাড়িতে ওঠে যে 100 কিলোমিটার বেগে গাড়ি চলতেছে, তাহলে 100 কিলোমিটার বেগে গাড়ি চলা মানে কি, 1 ঘন্টায় গাড়িটা 100 কিলোমিটার যায়, মানে 100 কিলোমিটার সরণ হয়। বোঝা গেছে? তো এটা প্রতি সেকেন্ডেও হইতে পারে, প্রতি মিনিটেও হইতে পারে, প্রতি ঘন্টায় হইতে পারে, প্রতি বছরেও হইতে পারে। মানে প্রতি কথাটা থাকতে হবে যে প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে, এটা হচ্ছে বেগ। আচ্ছা, এখন আসো ত্বরণ। ত্বরণকে আমরা প্রকাশ করি এ দিয়ে। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। আচ্ছা, এখানে যে বললাম যে প্রতি সেকেন্ডে তুমি 12 মিটার দূরত্ব অতিক্রম করছো, এখন আমার বলো তো, যখন তুমি দৌড় শুরু করছিলা, এই জায়গায় যখন ছিলা, যখন দৌড় শুরু করলা, তখন এই জায়গায় তোমার বেগ কত ছিল? 0 ছিল নাকি 12 ছিল? এই জায়গায় যখন তুমি দৌড় শুরু করলা তখন তো তুমি দাঁড়ায় ছিলা, দৌড় না শুরু করলা, একবারে কি গতি উঠে যায়? তুমি যখন গাড়িতে ওঠো বা মোটর সাইকেলে ওঠো, তো গাড়ির গতি কি একবারে 100 হয়ে যায়? হয় না, তাই না? শুরুতে 0 থাকে, আস্তে আস্তে বাড়ে। তার মানে দেখো, বেগও কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে বেগ মনে করো এইখানে ছিল 0 আর এইখানে ছিল 12, তার মানে দেখো এই 0 থেকে 1 হয়েছে, 2 হয়েছে, এরকম করে কিন্তু বেগটা বৃদ্ধি পাইছে, তাই না? তো এই যে বেগ বৃদ্ধি পাওয়ার হার, এইটা হচ্ছে ত্বরণ। বোঝা গেছে? বেগ বাড়া। হ্যাঁ, মনে করো 0 থেকে 100 কিলোমিটার হইতে কত সময় লাগছে, মনে করো যে এখানে 0 থেকে 12 পর্যন্ত যাইতে তোমার 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে ত্বরণ কি হবে? যে আমরা যদি যে আবার ঐকিক নিয়মে লিখি যে 10 সেকেন্ডে বেগ বাড়ছে 12 আর 1 সেকেন্ডে কত বাড়ছে? 12 ডিভাইডেড বাই 10। তাহলে এই যে উপরে যে 12, এটা কি ছিল দেখো তো? মিটার পার সেকেন্ড ছিল। আর নিচে 10, এটা কি? এটা হলো শুধু সেকেন্ড। তাহলে এনে সেকেন্ড কয়টা আসছে দেখো তো? 2টা আসছে না? তাহলে এটা আসবে 1.2, এটার আমরা লিখতে পারি মিটার। আর নিচেও যেহেতু একটা সেকেন্ড, এটার উপর আনলে এটাও -1 হয়ে যাবে, তাহলে টোটাল হলো -2। তাহলে ms -2। বুঝা গেছে? এইটার আমরা বলি ত্বরণ, বেগের পরিবর্তন। And ওই যে অভিকর্ষ ত্বরণ জি, এটার ভ্যালু 9.81। মানে কি? মানে হচ্ছে তুমি যদি একটা 100 তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দাও, তাহলে প্রতি সেকেন্ডে তোমার বেগ 9.81 হারে বৃদ্ধি পাবে। প্রতি সেকেন্ডে 9.81 মিটার করে বাড়বে তোমার বেগ। যত নিচে পড়বে তত গতিবেগ বাড়বে। বুঝতে পারছো? ত্বরণ বুঝো নাই? আচ্ছা, মনে করো তুমি, তোমার একটা গাড়ি আছে, হ্যাঁ, তোমার এটা গাড়ি, হ্যাঁ, এটা তোমার গাড়ি। গাড়িটা তুমি স্টার্ট দিলা, হ্যাঁ, স্টার্ট দিয়ে যাত্রা তুমি শুরু করলা। এখন এই যে গাড়িটা, এটা শুরুতে ব্যাক কত থাকবে যখন স্থির? প্রথমে 0 থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করো যে এই গাড়িটা তুমি উম, গাড়ি চালাতে পারো যে, আচ্ছা, তাহলে মনে করো এখানে একটা অ্যাক্সেলারেটর থাকে, যেটাতে পাড়া দিলে স্পিড বাড়ে। তো তুমি অ্যাক্সেলারেটর মনে করো ধরে রাখলা। তো একটা নির্দিষ্ট দূরত্ব আসতে আসতে মনে করো যে তোমার গাড়ির বেগ এখন হয়ে গেছে 100 কিলোমিটার। মনে করো যে 100 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 100 কিলোমিটার বেগে যাচ্ছে। আর এইখানে ছিল কত? 0 কিলোমিটার পার আওয়ার। শুরুতে ছিল 0। আর কিছুক্ষণ পরে মনে করো যে আমি এটা ধরলাম 2 মিনিট, 2 মিনিট পরে, 2 মিনিট পরে তোমার গতিবেগ হয়েছে 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে 2 মিনিটে তোমার বেগ কতটুকু পরিবর্তন হয়েছে বলো তো? আমি যদি লিখি 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট ইকাল টু আমরা কি লিখতে পারি? 120 সেকেন্ড লিখতে পারি, তাই না? 120 সেকেন্ড। 120 সেকেন্ডে তোমার বেগের পরিবর্তন, হ্যাঁ, বেগের পরিবর্তন হয়েছে 100, 100 কিলোমিটার ডিভাইডেড বাই আওয়ার, এটা মনে করো লিখলাম। আচ্ছা, তাহলে আমি যদি বলি 1 সেকেন্ডে কত হয়েছে, কি লিখবা? 100 ডিভাইডেড বাই 120, তাই তো? এটাই তো আমরা লিখবো। আচ্ছা, এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য এটার আমি সেকেন্ড করে দিই। আচ্ছা, থাকুক, সমস্যা নেই। আচ্ছা দেখো, 100 বাই 120,
এখন এই যে 100 কিলোমিটার, এটারে যদি আমি মিটারে নিতে চাই কি করতে হবে বলো তো? আচ্ছা, তোমাদের আবার ইউনিট কনভার্সনে আমি ঝামেলা না লাগাই, এটা এরকমই থাকুক, এটা থাকুক। আচ্ছা, দেখো 100, তাহলে 100-120 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে বের হবে যে প্রতি সেকেন্ডে তোমার বেগের পরিবর্তন কত হয়েছে, এটা বের করতে পারবো না আমরা যদি 100-120 দিয়ে ভাগ দেই? বেগটা পরিবর্তনের হার কত, প্রতি সেকেন্ডে কতটুকু বেগ পরিবর্তন হচ্ছে। মানে তুমি এই যে 0 থেকে 100 উঠাইলা গাড়ি, প্রতি সেকেন্ডে তোমার গাড়ির স্পিড কতটুকু বাড়ছে, এইটাকে আমরা বলি ত্বরণ বা অ্যাক্সেলারেশন। এটাকে আমরা এই দিয়ে প্রকাশ করি। তাহলে ত্বরণ ইকুয়াল টু কি? তুমি যদি বেগ, এটারে যদি সময় দিয়ে ভাগ দাও, বেগকে যদি সময় দিয়ে ভাগ দাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ত্বরণ। মানে তোমার গাড়িটা স্থির ছিল, এই স্থির থেকে 100 কিলোমিটার স্পিড উঠছে, তার মানে এই যে 0 থেকে 100 কিলোমিটার উঠলো, এটার জন্য যে সময়টা লাগছে, এই সময় দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে তুমি ত্বরণ পাবা। এই জন্য বললাম যে জি এর ভ্যালু এটা 9.81। এটা মানে হচ্ছে যে তুমি যদি কোনো উপর থেকে লাফ দাও, তাহলে তুমি প্রতি সেকেন্ডে তোমার বেগ 9.81 করে বাড়বে। তার মানে তুমি মনে করো এখান থেকে লাফ দিলা, এখানে তোমার বেগ কত ছিল? 0। 10 সেকেন্ড পরে তোমার বেগ কত হবে বলো তো? 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে তোমার বেগ হবে 98.1 মিটার পার সেকেন্ড। কারণ কি? তোমার বেগ প্রতি সেকেন্ডে কত করে বাড়ছে? 9.81 করে বাড়ছে। বুঝতে পারছো জেরিন? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা ত্বরণ বুঝলাম, তাই তো? ত্বরণের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন তাহলে লিফটের ব্যাপারটা আবার আসি। তাহলে লিফটের যে ব্যাপারটা, লিফট, তো তুমি মনে করো যে লিফটের মধ্যে আসো, তুমি এখানে মনে করো যে আহ আসো। এখন মনে করো তোমার যে ওয়েট যেটা ডব্লিউ, এটা ইকুয়াল টু আমরা জানি যে এম জি। তাহলে এম হচ্ছে তোমার ভর, আর জি হচ্ছে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, তাই তো? তাহলে তুমি যদি এই লিফটকে এমজি ফোর্স দাও, লিফটও তোমাকে ধরে রাখার জন্য, তোমার জায়গা মতো ধরে রাখার জন্য তারও এমজি ফোর্স দিতে হবে, তাই তো ব্যাপারটা? আচ্ছা, এখন লিফট যখন উপরে ওঠে তখন ঘটনা কি ঘটে? এই যে লিফট মনে করো উপরে উঠতেছে এ ত্বরণে, উপরের দিকে উঠতেছে লিফটটা, হ্যাঁ, তার ত্বরণ হচ্ছে এ, উপরের দিকে উঠতেছে মানে বেগ, বেগ যে পরিবর্তন হচ্ছে সেটাই তো ত্বরণ। তাহলে সে, তার ত্বরণ হচ্ছে এ। তুমি তো এখানে আসো, তো আগে থেকেই তো এখানে একটা ফোর্স আছে, কি ফোর্স? এমজি আছে আগে থেকেই তোমারে ধরে রাখার জন্য। আর নতুন করে যোগ হয়েছে এ, তাহলে কি হবে? সাথে আরো এম এ যোগ হবে, এই যে নতুন ত্বরণ, এটার জন্য একটা ওজন আসবে, এই ত্বরণের জন্য এম এ। তখন দেখা যাবে এই যে এম জি প্লাস এম এ, এই দুইটা তোমার উপর একসাথে ফিল হবে, যে মনে হবে যে এই যে এম জি প্লাস এ, এর ভ্যালু যাই হোক, এটার ভ্যালু তো 9.81, আর এটার ভ্যালু যাই হোক, এটা 1 হোক 2 হোক যাই হোক, এটা তো যোগ হচ্ছে, তাই তো? তার মানে কি, তোমার কাছে মনে হবে যে তোমার ওজনটা একটু বেড়ে গেছে। আর যদি নিচের দিকে নামে, তুমি আসছো এখানে, এটা এটা তো এমজি আছে, এটা যদি নিচের দিকে নামে এ ত্বরণে, তখন নিচের দিকে মনে হবে যে এম এ একটা ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, তখন তোমার ওয়েট কি মনে হবে? এম জি মাইনাস এম এ। আচ্ছা, এখন মনে করো আমি যেটা বললাম যে এই যে এ এর ভ্যালুটা, এটা যদি 9.81 হয়, 9.81 মানে এটার ভ্যালু জি এর সমান, যদি জি এর বেগে নিচের দিকে নামে, জি এর ত্বরণে নিচের দিকে নামে, তাহলে কি হবে দেখো? এম জি মাইনাস এম জি কত হয়? 0। তার মানে তোমার কাছে মনে হবে তোমার আর ওজন নাই, তোমার কাছে মনে হবে যে আমি ওজনহীন, মনে হবে যে ভাসতেছি। যদি জি এর বেগে তুমি নিচের দিকে নামতে পারো লিফটে, তখন ওজনহীন মনে হয়, এটাকে আমরা ওজনহীনতা বলি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আর কয়েকটা জিনিস একটু আমরা দেখবো। একটা হচ্ছে যে উম, একদম বেসিক দুটা জিনিস আমি তোমার এই যে তরল ও বায়বীয় পদার্থের কিছু ব্যাপার স্যাপার ছিল আমাদের এখানে, যে আমি যদি একটু দেখাই। আচ্ছা, আচ্ছা, এটা আমি এমনি দেখাই দিচ্ছি। দেখো, দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে ঘনত্ব। এই দুইটা জিনিসের বেসিকটা আমরা একটু বুঝি। তো চাপ বলতে আমরা কি বুঝি? চাপ,
চাপ বলতে মানে চাপের ডেফিনিশন যেটা সেটা হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। কোন স্লাইড গুলো তো তোমাদের দিয়ে দিছি না আগে, রেকর্ড দেখছো না? তখন তো স্লাইডও দিয়ে দিছি পিডিএফ। আর রেকর্ড তো থাকবেই আজকে। আচ্ছা দেখো, পি ইজ ইকাল টু হলো ফোর্স বাই এরিয়া, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। আচ্ছা এই জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। এটা দুইটা জিনিসের তোমরা ডেফিনেশন পাবো, একটা চাপ আর একটা হলো স্ট্রেস বা পীড়ন বলে একটা কথা ছিল। হ্যাঁ, তোমাদের লেকচারে আছে দেখবা পীড়ন, স্থিতিস্থাপকতা, ওই জায়গাতে পাবা। তো এটা হচ্ছে ফোর্স বাই এরিয়া। আচ্ছা তোমরা আগে সার্কাসের মধ্যে দেখা যাইতো অনেক সময়, বা টিভিতে আমরা দেখতাম, সেটা হচ্ছে যে এরকম একটা কাঠের বোর্ডের উপর, কাঠের বোর্ড, এটার উপর অনেকগুলা তারকাটা লাগানো, লোহার তারকাটা আছে না, এরকম তারকাটা লাগানো, একদম ভরা তারকাটা লাগানো। তো দেখা যেত যে এটার উপরে একটা মানুষ এসে শুয়ে পড়ে। তো দেখা যায় তার উপর আরেকজন উঠে লাফায়, তার উপরে পাথর উঠায় দেয়। একটু করে উঠানোর পর দেখা যায় যে তার কিছুই হয় নাই। হ্যাঁ, দেখছো তোমরা কেউ এরকম কোন সার্কাস বা ম্যাজিক যেটাই বলো, দেখছো? দেখো নাই? আচ্ছা, হ্যাঁ, এরকম দেখবা ইউটিউবে সার্চ দিলেও পাবা। দেখবা যে এরকম নেইল বেড মানে তার কাটার একটা বেডের উপরে আইসা শুয়ে পড়ে। হ্যাঁ, এটার উপরে অনেক সময় আমি দেখছি যে নাচানাচিও করে মানুষজন উঠে। হ্যাঁ, মানুষজন উঠে এটার উপরে, এই লোকের উপরে আরেকজন উঠে, এনে একটা বড় পাথর চাপায় দেয়। আচ্ছা, এখন এটা যদি আমি বলি তুমি করে দেখাও, তুমি পারবা এটা? বা এটার পিছে কি কোনো ম্যাজিক কাজ করে? আচ্ছা দেখো, এটার পিছনে আসলে কোনো ম্যাজিক নাই। এখানে যদি আমি তোমারও উঠাই দেই, তোমার উপরে উঠে যদি আমি নাচানাচি করি, তোমারও কিছু হবে না। আচ্ছা কেন হবে না, দেখো এটা আমি ফিজিক্স দিয়ে তোমাদের বুঝাই দিই যে কেন হবে না। আচ্ছা মনে করো এটা একটা তারকাটা আছে, হ্যাঁ, আমি একটা তারকাটা আঁকাই। মনে করো যে এটা একটা তারকাটা, তারকাটা চিনো তো? তারকাটা তো চিনো, হ্যাঁ তারকাটা চিনার কথা। আচ্ছা মনে করো একটা তারকাটা পড়ে আছে, এখন তুমি এখানে এসে একদম সুন্দর করে একটা পাড়া দিলা তারকাটার উপরে। তুমি দেখো নাই, তুমি এসে এটার উপরে পাড়া দিছো। তাহলে ঘটনা যেটা ঘটবে, কমন সেন্স থেকেই বলো, ঘটনা কি ঘটবে? তা তোমার পায়ে পা ফুটা করে ঢুকে যাবে, তাই তো? এটা তো বোঝাই যাচ্ছে যে তুমি এসে যদি এরকম একটা খাড়া তারকাটার উপরে যদি তুমি এসে একটা পাড়া দাও, এটা ফুটা হয়ে তোমার পায়ে ঢুকে যাবে, এতটুকু বোঝার বয়স আমাদের আছে, তাই তো? আচ্ছা তাহলে এইখানে আসলে ঘটনাটা কি হচ্ছে? পায়ের অবস্থা টাইট, হ্যাঁ, হালুয়া টাইট হয়ে যাবে। তো এখানে আসলে ঘটনা কি হচ্ছে, মনে করো তোমার ওজন বা তোমার ভর মনে করো যে আহ 68 কেজি, কথার কথা, হ্যাঁ, তোমার ভর হচ্ছে 68 কেজি। তাহলে তুমি এই 68 কেজি ওজন নিয়ে যখন পাড়া দিচ্ছ, তখন এই তারকাটার উপরে কতটুকু ফোর্স কাজ করছে? 68 কেজি ফোর্স। তাহলে এইটারে যদি আমি ইউনিট ধরি, মনে করো এটারে আমি এক, কথার কথা এক, ধরলাম এটা 1 মিটার স্কোয়ার। এই তারকাটার এরিয়া ধরলাম 1 মিটার স্কোয়ার। তাহলে এই একটা তারকাটার উপরে কতটুকু ফোর্স কাজ করছে? 68 কেজি। তো এইটারে যদি আমি স্ট্রেস লিখি, আমরা বলি স্ট্রেস বা এই যে চাপ, তুমি যেটাই মনে করো, হ্যাঁ, এটার আমরা এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটা আমরা বলি সিগমা। তোমাদের এটা মনে রাখার দরকার নাই, জাস্ট এটা মনে রাখো, তুমি চাপ দিয়ে মনে রাখো। এটা হলো ফোর্স বাই এরিয়া, ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া। তাহলে ফোর্স কত এখানে? 68। আর এরিয়া কত? 1। তাহলে দেখো এই যে একটা তারকাটা, এই তারকাটার উপরে কতটুকু পরিমাণ চাপ অনুভূত হয়েছে? 68 কেজি, এই পরিমাণ চাপ অনুভূত হয়েছে। এই কারণে পট করে এই তারকাটা তোমার ভিতরে ঢুকে গেছে। এখন আসো, এই যে ম্যাজিক দেখায়, এইখানে তারকাটার উপর যে শুয়ে থাকে, এইখানে ঘটনা কি ঘটে? এইখানে মনে করো তুমি এই তারকাটার উপরে শুয়ে পড়লা, মনে করো তুমি শুয়ে পড়ছো, তোমার ওজন হয়েছে 68 কেজি। আর এই নিচে তারকাটা আছে মনে করো 2000, 2000 তারকাটা আছে। তো ঘটনা যেটা ঘটবে, তুমি যখন এই 2000 তারকাটার উপরে শুয়ে পড়বা, তখন এই তোমার 68 কেজি ওজন বা 68 কেজি ভর, এটা এই 2000টা তারকাটার উপরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে।
তখন স্ট্রেস বা চাপ ইকুয়াল টু কি হবে বলতো? 68 কেজি ডিভাইডেড বাই এরিয়া কত হবে? 2000। যেহেতু 2000টা বললাম যে 2000 তার কাটা আছে মনে করো, তাহলে 2000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে তুমি দেখো তো 68 কেজি রে আমি গ্রামে নিয়ে গেলাম 1000 দিয়ে গুণ করে, আর নিচে হলো 2000। যদি কাটাকাটি করি, তিনটা তিনটা কেটে দিলাম, আর এই 2 দিয়ে এটা কেটে দিলাম, কত হয়? 34 গ্রাম। তাহলে আমরা এখন পাইলাম 34 গ্রাম। তাহলে একটা তার কাটার উপরে যদি 34 গ্রাম ফোর্স প্রয়োগ হয়, 34 গ্রাম বুঝতেছো তো, তোমার মোবাইলের ওজনও দেখো যে 200-300 গ্রাম আছে। তাহলে 34 গ্রাম কতটুক? একদম পাতলা না, একদম হালকা না। এই মনে করো তোমার মোবাইলে যে ব্যাক কভার, এটা চাইতে একটু হালকা, এটার চাইতে একটু বেশি হইতে পারে 34 গ্রাম। তো একটা তার কাটার উপরে যদি তুমি 34 গ্রাম ফোর্স দাও বা 34 গ্রামের কিছু রাখো, দেখবা এটার গায়ে কোনো স্পটও পড়ে নাই। ফুটা হয়ে ঢোকা তো দূরের কথা, এটার গায়ে কোনো স্পটও পড়বে না 34 গ্রাম ওয়েট যদি একটা তার কাটার উপরে পড়ে। এইখানে সিমিলার জিনিসটাই ঘটে, যেহেতু অনেক তার কাটা থাকে, আমাদের ওজনটা এটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তখন প্রত্যেকটা তার কাটার উপরে যে পরিমাণ ফোর্স পড়ে, সেই ফোর্সটা আসলে এই শরীর ফুটা করে ঢুকে যাওয়ার মতো এনাফ না। এই কারণে এটার উপর শুয়ে পড়লে কিছুই হবে না, তুমি শুয়ে পড়লেও কিছু হবে না। এই যে ঘটনাটা ঘটলো, এটারে আমরা বলি চাপ বা স্ট্রেস। তাহলে চাপ ইকুয়াল টু কি? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কতটুকু তুমি ফোর্স দিচ্ছ। এটার একটা কোশ্চেন বিসিএস পরীক্ষায় ছিল, যে তুমি কোন অবস্থায় পৃথিবীকে সবচেয়ে বেশি প্রেসার দাও। যেমন তুমি মনে করো দাঁড়ায় আছো, হ্যাঁ তুমি দাঁড়ায় আছো, তোমার ওজন 60 কেজি। তাহলে এই যে তুমি যতটুকু জায়গার উপরে দাঁড়ায় আছো, এটার এরিয়া মনে করো যে 1 মিটার স্কোয়ার। তাহলে তুমি দাঁড়ানো অবস্থায় পৃথিবীতে যে চাপ দেবো সেটা কত হবে? 60/1। মানে দেখা যায় 60 কেজি পার মিটার স্কোয়ার, এই পরিমাণ তুমি ফোর্স দাও। তুমি যদি শুয়ে পড়ো পৃথিবীর উপরে, তাহলে কি হবে? এরিয়াটা বেড়ে গেল না? মনে করো এটা 5 মিটার স্কোয়ার এই এরিয়া, তো তোমার ওয়েট তো সেম আছে 60। তাহলে এই জায়গায় চাপ কত হবে? এই জায়গায় চাপ কত হবে? 60/5, তার মানে 12 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে দেখো কোন অবস্থায় তুমি বেশি চাপ দিচ্ছ, দাঁড়ানো অবস্থায় নাকি ঘুমন্ত অবস্থায়? দাঁড়ানো অবস্থায় বেশি চাপ দিচ্ছ, তাই না? আর ঘুমন্ত অবস্থায় বা পৃথিবীতে যখন তুমি শুয়ে পড়ো, তখন তুমি সবচেয়ে কম চাপ দাও। তাহলে এটা যদি পরীক্ষা থাকে, তা এটা তো আমরা এমনি দিতে পারবো, তাই না? এটা তো আর মুখস্থ করার কিছু নাই। এইটা হচ্ছে চাপ। আরেকটা হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, আরেকটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব এটা আমরা প্রকাশ করি ডি দিয়ে। ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। এটা আমরা m/v দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, এটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে আয়তন। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আচ্ছা, এটা একটু বুঝি আমরা। আচ্ছা, মনে করো যে একটা বক্স, একটা বক্স নিলাম, আর একটা বক্স নিলাম। ওকে, তো এই বক্সটাতে আমরা 1 কেজি লোহা নিলাম, আর এটাতে 1 কেজি তুলা নিলাম। আচ্ছা, এখন কোন বক্সের ওজন বেশি হবে, এটার না এটার? এটা মনে করো 1 নম্বর বক্স, এটা 2 নম্বর বক্স। তাহলে কোন বক্সের ওজন বেশি হবে, 1 নম্বর বক্সের নাকি 2 নম্বর বক্সের? আচ্ছা, সেম হবে। হ্যাঁ, দুইটাই 1 কেজি, হ্যাঁ এই কারণে সেম হবে। আচ্ছা, এখন মনে করো যে 1 কেজি না, আমি আসলে 1 কেজি নিচ্ছি না, ঠিক আছে? 1 কেজি নিচ্ছি না আমি, মনে করো 1 কেজি না। এইটাকে আমি লোহা দিয়ে একদম ফুল করে দিলাম, এই বক্সটা। ঠিক আছে, এই বক্সটা আর এই বক্সটা সমান। আর এটারে আমি তুলা দিয়ে ফিল করে দিলাম, একদম ভরে দিলাম তুলা দিয়ে, এটার পুরাটাই তুলা, আর এটার পুরোটা লোহা। এখন কোনটার ওয়েট বেশি হবে বা কোনটার ভর বেশি হবে? 1 নম্বরটার বেশি হবে, হ্যাঁ। তুমি চিন্তা করো যে তুমি আহ, একটা একটা সেম বক্স, এটা যদি তুমি লোহা দিয়ে ভরো আর এটা যদি তুলা দিয়ে ভরো, তো লোহার ওজন অনেক বেশি হবে। কেন বেশি হইলো? কারণ লোহা বেশি ভারী, তাই না? ভারী বলতে কি, তুমি যদি এতটুকু পরিমাণ লোহা নাও, তাহলে তার যে ওয়েট বা তার যে ভর,
এটা মনে করো, আর সেম অ্যামাউন্ট যদি তুমি তুলা নেও, সেইটার যে ভর এটা অনেক ডিফারেন্স। এই যে ডিফারেন্সটা এটা হয় ঘনত্বের কারণে। মনে করো এটার আয়তন হলো 1 মিটার কিউব, হ্যাঁ, এটা সেম আয়তন 1 মিটার কিউব মনে করো। তো লোহার দেখা যাবে যে এই 1 মিটার কিউব লোহার ওজন হয়ে গেছে 10 কেজি, আর 1 মিটার কিউব তুলার ওজন হয়তো 1 কেজি। তাহলে এটার ঘনত্ব কি হবে? ডি ইজ ইকাল টু, এটা ভর কত 10 আর আয়তন হচ্ছে 1, তাহলে এটার ঘনত্ব হলো 10 কেজি। এটা হলো কেজি, দেখো এটা 10 কেজি আর এটা 1 মিটার কিউব ছিল, তাহলে আমরা কি লিখতে পারি? কেজি বাই মিটার কিউব। আর এখানে ডি কত হবে? 1 ডিভাইডেড বাই 1, তার মানে 1 কেজি ডিভাইডেড বাই মিটার কিউব। তাহলে দেখো যেটার ঘনত্ব বেশি তার একক আয়তনে ওজনটাও বেশি বা ভরটাও বেশি, তাই না? এটা হচ্ছে ঘনত্ব। তার মানে যার ঘনত্ব বেশি হবে সে তার ভার যেটা সেটা বেশি হবে। এই কারণে ঘনত্বের সাথে মানে ভাষা ডোবার একটা সম্পর্ক আছে। মনে করো যে এটা তুমি পানি নিলা, তুমি একটা গ্লাসে পানি নিছো। তো পানি নেওয়ার পরে তুমি মনে করো যে এখানে একটা বস্তু রাখলা। তো এই বস্তুটা পানিতে মানে ডুববে না ভাসবে, এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে যে মনে করো এই বস্তুটার ঘনত্ব মনে করো D1 আর পানির ঘনত্ব মনে করো D2। তাইলে যার ঘনত্ব বেশি হবে তার কি ভর কি হবে? কম হবে না বেশি হবে? একটু আগে দেখলাম ঘনত্ব যার বেশি তার ভরও বেশি, তাই না? দেখলাম না, লোহার ঘনত্ব বেশি তার মানে ভর বেশি। তার মানে দেখো যে এই যে D1, এটা এটা বললাম যে এই বস্তুটার ঘনত্ব, আর পানির ঘনত্ব হচ্ছে D2। তো D1 যদি পানির চেয়ে বেশি হয়, পানির ঘনত্ব চেয়ে বেশি হয়, তখন দেখা যাবে এটা কি হচ্ছে? ডুবে গেছে। আর পানির ঘনত্ব যদি বেশি হয় এটা চেয়ে, তাহলে এটা দেখা যাবে ভেসে আছে। তো এটা কেন বললাম? এটা হলো পানির একটা ব্যতিক্রম ধর্মী প্রসারণ আছে। আচ্ছা, এই যে দেখো ঘনত্ব কই গেল আমার, কার্সর কই? এই দেখো ডি ইজ ইকাল টু এম বাই ভি। এই ভিটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে আয়তন। আচ্ছা, তার মানে এখন এখান থেকে একটা জিনিস চিন্তা করো তো, আয়তন যদি বাড়ে, আয়তন যদি বৃদ্ধি পায়, ডি এর ভ্যালু কি হবে? আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কমবে, তাই না? মনে করো 10 কেজি একটা জিনিস, এটার আয়তন আছে এখন হলো 10 মিটার কিউব। হ্যাঁ, এটা হলো 10 কেজি, এটা 10 মিটার কিউব, তাহলে হবে 1। আর এটা যদি 10 কেজি ঠিক থাকলো, এটার আয়তন আমি বাড়ায় ফেললাম, মনে করো 10-এর জায়গায় আমি 20 নিয়ে ফেললাম, 20 মিটার কিউব করে ফেললাম, তখন এটা ডি এর ভ্যালু আসবে কম, 0.5। তার মানে আয়তন যত বাড়বে ডেনসিটি তত কমবে, ঘনত্ব তত কমবে। এখন এইটা পানির ক্ষেত্রে হলো বিপরীত। পানির একটা ব্যতিক্রম ধর্মী প্রসারণ আছে, এটা তোমরা মনে হয় দেখছো কোথাও, তোমাদের স্লাইডে ছিল যে, আচ্ছা এই যে আয়তন, আয়তন যদি বাড়ে তাহলে এই ডি এর ভ্যালুটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে দেখো, মনে করো একটা জিনিস, কথার কথা, মনে করো যে তুমি, এটা মনে করো যে তুমি, ঠিক আছে, তোমার ওজন হচ্ছে 10 কেজি, আর তোমার যে আয়তন, তোমার সারা শরীর মিলে যে তোমার আয়তন, এটা হলো 10 মিটার কিউব, কথার কথা বললাম, হ্যাঁ। তাহলে এখানে তোমার ডেন্সিটি কত হবে? ভর বাই আয়তন, 10/10, 1। এখন মনে করো যে P2 এর সবাই তোমার অর্ধেক ধরলো মাথার দিকে আর অর্ধেক ধরলো পায়ের দিকে, ধরে দিল টান, এতে মনে করো তুমি একটু বেশি লম্বা হয়ে গেলা, তখন তোমার এই 10 এটা পরিবর্তন হয়ে মনে করো হয়ে গেল 20 মিটার কিউব, কথার কথা, হ্যাঁ। তো এইখানে ডেন্সিটি কত হবে? 10 কেজি ডিভাইডেড বাই 20 মিটার কিউব হবে, তাই না? তাহলে এইখানে ডেন্সিটি কত আসতেছে? 0.5। তার মানে দেখো যখন আয়তন 10, এই 10 থেকে 20 হয়ে গেল, তখন ডেন্সিটি ও 1 থেকে হাফ হয়ে গেল। তার মানে বাড়ছে না কমছে? আরাফি, এটা কি হয়েছে? কমে গেছে, তাই না? ডি এর ভ্যালুটা কমে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, যে কোন বস্তুতে তাপ দিলে সেই বস্তুর আয়তন বাড়ে নাকি কমে? কোন বস্তুতে আমরা যদি তাপ দেই সেই ক্ষেত্রে আয়তন বাড়ে নাকি কমে? আয়তন বাড়ে। কোন বস্তুতে তাপ দিলে সেটার আয়তন বাড়ে। দেখবা লোহাতে যদি তাপ দাও, দেখবা লোহা লম্বা হয়ে যায়, হ্যাঁ, বড় হয়ে যায়। যে কোনো জিনিসে তাপ দিলে সেটার আয়তন বাড়ে, আমরা এটা জানি। তার মানে তাপ দিলে যদি আয়তন বাড়ে, তাহলে তাপ দিলে ঘনত্ব কি হওয়ার কথা? কমার কথা না?
আয়তন যদি বাড়ে তার ঘনত্ব তো কমবে, এটা তো আমরা এখন একটু আগে দেখলাম। তার মানে কোনো জিনিসে যদি তুমি তাপ দাও, খুব স্বাভাবিকভাবেই তার ঘনত্ব কমার কথা ছিল। এখন পানির ক্ষেত্রে এটার একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? পানির ক্ষেত্রে, আচ্ছা এটা লিখে নেই, m/v। পানির ক্ষেত্রে তুমি 0°C তাপমাত্রা থেকে যদি 4°C তাপমাত্রা, এতটুকু পর্যন্ত, 0 থেকে তুমি তাপ দেওয়া শুরু করলা, তাপ দেওয়া হিট দেওয়া শুরু করলা, পানি আছে এটা মনে করো 0°C তাপমাত্রার পানি, এটারে তুমি আগুন দিয়ে হিট দেওয়া শুরু করলা, ঠিক আছে, আগুন দিলা এখানে। তো এটা 0 থেকে 4°C তাপমাত্রা পর্যন্ত আসতে, এই 0 থেকে 4 আসছে, তাপমাত্রা কি বাড়ছে না কমছে? 0 থেকে 4 তাপমাত্রা বাড়ছে। তো খুব সিমিলার ভাবে তাপমাত্রা বাড়লে আয়তন তো বাড়ার কথা ছিল, তাই না? আর আয়তন বাড়লে কি হইতো? ডেনসিটি কমার কথা ছিল। কিন্তু হয় উল্টা, এই 0 থেকে 4°C তাপমাত্রা পর্যন্ত তুমি যদি হিট বাড়াও, মানে 0 থেকে শুরু করলা 4° পর্যন্ত, তাপমাত্রা যখন বাড়ে তখন আয়তন কমে পানির। আর পানির আয়তন যখন কমে, আয়তন কমলে ডি এর ভ্যালু কি হয়? ডি এর ভ্যালু বাড়ে। বোঝা গেছে? এটা হলো পানির ব্যতিক্রমধর্মী উদাহরণ, মানে পানির ব্যতিক্রমী প্রসারণ বলি এটা আমরা। পানি উড়বে কেন? 0 থেকে 4°C তাপমাত্রা কি বাষ্প হয়? 100°C তাপমাত্রায় বাষ্প হয়। তার মানে দেখো, এই জায়গাতে এটা কেন দরকার, বা কেন এই জিনিসটা আসলে এত ইম্পর্টেন্ট, যে পানির ব্যতিক্রমধর্মী এই প্রসারণটা না থাকলে জলজ কোনো প্রাণী বাঁচতো না। কেন বাঁচতো না? এই জিনিসটা বলে আজকে শেষ করব। দেখো, এই যে 0°, দেখো এই যে 0 থেকে 4°C তাপমাত্রা বাড়লো, তাপমাত্রা বাড়ার ফলে কি হয়েছে? পানির আয়তন কমে যায়। আয়তন কমলে কি হয়? ডেনসিটি বেড়ে যায়, তাই না? আচ্ছা, এখন ঘটনা যেটা, এখন মনে করো এখানে পানি আছে। আচ্ছা, ধরো এটা সাগর, হ্যাঁ এটা সাগর, এটা সাগরের পানির বিভিন্ন লেয়ার মনে করো। এখন ধরো এইখানে পানির টেম্পারেচার এখানে হলো 1°C, এখানে 2°C, এখানে মনে করো 4°C, এখানে 6°C, ঠিক আছে, এখানে মনে করো যে 8°C। আচ্ছা, পানি ফোটে 100°C তাপমাত্রায়। যখন তুমি পানি তাপ দাও, 0° মানে হলো বরফ, হ্যাঁ 0°তে বরফ থাকে। আর যখন এটা তাপ দিয়ে তুমি 100°তে নিয়ে যাও, তখন পানিটা বাষ্প হওয়া শুরু করে। আচ্ছা, এখন মনে করো এটা পানির টেম্পারেচার বিভিন্ন লেয়ারের, সাগরের পানি, হ্যাঁ এই বিভিন্ন লেয়ারের টেম্পারেচার। এখন পানির সবচেয়ে ঘনত্ব বেশি হয় এই 4°C তাপমাত্রায়, সবচেয়ে বেশি ঘনত্ব, সবচেয়ে বেশি পানির। তার মানে এখন আমরা বললাম যে এই 4°C তাপমাত্রায় যে পানিটা আছে এটার ঘনত্ব সবচেয়ে বেশি। তাহলে এই টোটাল ইন্টায়ার সাগরের ডেপথে যত পানি আছে, সবচেয়ে পানির ভার বা ওজন কোন জায়গায় বেশি হবে? কোথায় বেশি হবে সবচেয়ে? যে জায়গায় পানির টেম্পারেচার 4°, সেই জায়গার পানির ওজন সবচেয়ে বেশি। এটা তো আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি না? আচ্ছা, যেটার ওজন সবচেয়ে বেশি সেটা কি এরকম মাঝখানে বা উপরে থাকতে পারে, নাকি এটা আস্তে করে নিচে চলে যাবে? যেটার ওজন বেশি এটা কি ভেসে উঠবে নাকি নিচে যাবে? আনিকা বুঝো নাই? মানে যেটার ওজন বেশি সেটা কি ভেসে থাকে না নিচে যায়? নিচে যায়, হ্যাঁ ভেরি গুড। তার মানে দেখো, এই যে এই পানিটার ঘনত্ব যেহেতু বেশি, 4°C তাপমাত্রার পানির, এই জন্য এই পানিটা সবসময় থাকে নিচে। এই নিচে থাকবে 4°C তাপমাত্রার পানি, সবসময় তাই হয়। গরমের দিনেও হয়, শীতের দিনেও হয়। শীতের দিনে তোমার এই উপরের দিকে যদি 0° থেকে শুরু করো, তাহলে এই সবার নিচে থাকবে 4°C তাপমাত্রার পানি। আর গরমের দিনও সেম, এখানে যদি 7-8 ডিগ্রি হয়, ধরো এটা 8°, তাহলে নিচে থাকবে 4°। পানির এই নিচের সবচেয়ে মানে সবসময় নিচের পানিটা টেম্পারেচার থাকে 4°, কারণ কি? এই পানির ঘনত্ব সবচেয়ে বেশি, এই পানির ঘনত্ব সবচেয়ে বেশি, এই জন্য এটা সবসময় নিচে থাকে। আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট? যে বললাম যে যদি পানির এই ব্যতিক্রম ধর্মী প্রসারণ না থাকতো, তাহলে কোনো প্রাণী বাঁচতো না। কারণ কি? কারণ হচ্ছে ধরো যখন শীতের দিন, মানে শীতের দিন বলতে
মনে করো অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে সব বরফ আর বরফ। তো বরফ তো উপরে ভেসে থাকে, তাই না? এটা মনে করো বরফ, বরফ দেখা যায় এই উপরে ভেসে থাকে। বা এগুলো সবই যদি বরফ হয়ে যায়, কথার কথা, এগুলো সবই যদি বরফ হয়ে যায়, কিন্তু এই যে নিচের পানিটা, যেটা টেম্পারেচার কত 4 ডিগ্রি সেলসিয়াস, এটা সবসময় নিচে থাকে, তার মানে এটা সবসময় লিকুইড থাকে, এই জায়গা সবসময় লিকুইড। তো মাছ কি করে, এইখানে চলে আসে, তারা এইখানে থাকে। যদি এরকম হইতো যে এই যে বরফ, এটার ঘনত্ব সবচেয়ে বেশি, বরফ হওয়ার সাথে সাথে এগুলা নিচে নামা শুরু করতো। আর যখন এগুলো সব নিচে নেমে যাইতো, তখন সব মাছ, যত জলজ প্রাণী আছে সব মারা যাইত। যেহেতু পানির এটা ব্যতিক্রম, পানির এই যে নিচের লেয়ারে সব সময় এটা পানি থাকে, এটা কখনো বরফ হয় না, এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। কারণ কি, এটার ঘনত্ব সবচেয়ে বেশি, এই জন্য এটা সবার নিচে থাকে। এই জন্য মাছেরা আরামে এই জায়গাতে থাকতে পারে। এবং এই পানির ব্যতিক্রমধর্মী প্রসারণটা যদি না থাকতো, সেক্ষেত্রে কোনো জলজ উদ্ভিদ এটা বেঁচে থাকতে পারতো না। তাহলে বুঝতে পারছো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম? কি ভাস্কর, বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তো কালকে আবার সকালে, হ্যাঁ। আচ্ছা, আমাদের ওইখানে ওই সলভ ক্লাসের একটা রুটিন দেওয়া ছিল, এবং ওইখানে কিছু টপিকস এর নাম বলা ছিল। আমরা আস্তে আস্তে বেসিক গুলা ক্লিয়ার করতে করতে যাব, আমাদের যত সময় লাগুক, ঠিক আছে? যেহেতু সকালবেলা তোমাদের আপাতত অন্য কোনো ক্লাস নাই, এই কারণে আমাদের যতটুকু সময় লাগুক আমরা অল্প অল্প করে বেসিক ক্লিয়ার করতে করতে যাব, যাতে আমাদের বিজ্ঞান নিয়ে আর কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে? তো ওইখানে টপিকস এর যে নামই লেখা থাকুক, ওটা নিয়ে তোমাদের টেনশনে কিছু নাই। ওকে, তো কালকে হোপফুলি আমরা শব্দ, তরঙ্গ এগুলা নিয়ে একটু কথা বলবো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে কালকে।